আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের শিরোনাম হচ্ছে ডেভিল হান্ট 2 চলছে, তবু খুন আতঙ্ক বাড়ছে, কারা নির্বাচন বানচাল করতে চায়। আসলে এটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির স্পষ্ট চেহারা, আমার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে আমরা নির্বাচনের দিন এগিয়ে আসছি, আমরা বুঝতে পারছি, কিন্তু নির্বাচনটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা এটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারছে না। এর জন্য নানান কারণ আছে, নানান সন্দেহ সংশয়ের বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু এখানে আছে, দেশীয় কিছু বিষয় আছে, আন্তর্জাতিক প্রতিবেশীদের আছে, বহির্বিশ্বের বিভিন্ন দেশের, ধরুন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, পাকিস্তান, অনেক ধরনের ঘটনার ঘনঘটা কিন্তু এখানে আছে। এবং অন্তর্বর্তী সরকার তারা নিজে থেকে বিষয়গুলো কোনো কিছুই তারা আসলে পরিষ্কার করছে না। তারা এক ধরনের বায়বীয় প্রচারণার মধ্যে আছে বলে আমার মনে হয়। ইউনিক নির্বাচন করবে, ঐতিহাসিক নির্বাচন করবে, জাতি এমন নির্বাচন অতীতে দেখা নাই, এই একটি জায়গায় আমি একমত। কারণ এমন নির্বাচন অতীতে দেখেনি, কোনো দেশেই না, পৃথিবীতেই দেখেনি। এমন একটি নির্বাচন হয়তো ইউনূস সাহেব এই জাতিকে উপহার দিতে পারেন শেষ পর্যন্ত, যদি নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে যা করছে, যা চলছে, এবং সঙ্গে ইউনূস পরিষদ মিলে যে পরিকল্পনা তারা করছে, সব কথা আসলে বলা মুশকিল, বলা যাবেও না, কারণ হাতে বলবার মতো প্রমাণ হাতে নেই। সে কারণেই আমি যেই কমন ফেনোমেনাগুলো আমাদের সামনে আছে সেটি নিয়ে দু চারটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই। যেটা বললাম শিরোনামে, যে ডেভিল হান্ট 2, আপনারা জানেন এর আগে ডেভিল হান্ট 1 হয়েছে। কি হয়েছে? ডেভিল হান্ট মানেই হচ্ছে আওয়ামী লীগ ধরো, যুবলীগ ধরো, স্বেচ্ছাসেবক লীগ ধরো, মানে আমার বিরুদ্ধে যারা, আমার প্রতিপক্ষ যারা, মানে সরকারের, এনসিপির, জাতীয় নাগরিক পার্টির, জামাতের, এদেরকে ধরো, এমনকি বিএনপির, তাদেরকে ধরো। এটি আসলে হয়ে গেছে বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ। তো আপনারা জানেন নানান ঘটনার ভেতর দিয়ে যাওয়ার পরেও আবার ডেভিল হান্ট 2 মানে চলছে। এবং এই বিশেষ অভিযানে আপনারা জানেন যে গত 13 ডিসেম্বর এটি শুরু হয়েছে। সেই 13 ডিসেম্বর থেকে গত 7 জানুয়ারি পর্যন্ত, মানে পরশুদিন পর্যন্ত গ্রেফতার হয়েছে 15,000-এর বেশি মানুষ। এবং এরা মানুষ মানে এরা হচ্ছে আওয়ামী লীগ। উদ্ধার হয়েছে মাত্র 236টি অস্ত্র। মানে 24-এর গণ আন্দোলনের সময় থানা লুট হয়ে যে হাজার হাজার অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়েছিল, সেখান থেকে তো অনেকগুলো এখনো, প্রায় 1,500-এর মতো এখনো অস্ত্র উদ্ধার করা হয়নি। এছাড়া সীমান্ত দিয়ে, মিয়ানমার থেকে হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র দিয়ে, পাকিস্তান থেকে আসছে বলে অনেকে বলছেন, নানান সূত্র থেকে অস্ত্র কিন্তু এই দেশে ঢুকছে। এই যে বলা হচ্ছে এখানে 236টা অস্ত্র উদ্ধার করা হয়েছে, আবার ডেভিল হান্ট 2 চলছে, 16,000-এর মতো গ্রেফতার করা হয়েছে, মানে এই যে দুটো সংখ্যা বললাম, কি বললাম, অস্ত্র উদ্ধার হয়েছে 236টা গত কিছুদিনে, এবং 16,000-এর মতো ডেভিল হান্ট 2-তে গ্রেফতার হয়েছে। দুটো সংখ্যা বা দুটো পরিসংখ্যান পাশাপাশি রাখুন। একদিকে দেখবেন হাজার হাজার গ্রেফতার, কিন্তু আপনার বিপরীতে দেখুন খুন হচ্ছে, গুলি চলছে, বিস্ফোরণ থামছে না, ককটেল বিস্ফোরণ হচ্ছে। তাহলে সাধারণভাবে খুব প্রশ্নটা কিন্তু করা যায় যে ডেভিল হান্ট, সরকার কিন্তু বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন বলছেন যে এটি সফল, তারা লক্ষ্যের দিকে এগুচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। উন্নতি কিন্তু হয়নি। এখন অন্য নির্বাচন কমিশনাররাই মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। তারা বলছেন যে এই পরিস্থিতি হলে কি হবে। নির্বাচন বিশেষজ্ঞরা হতাশা ব্যক্ত করছেন, নিরাপত্তা বিশ্লেষকরা হতাশ হয়ে গেছেন। তারা বলছেন এই যদি হয় তাহলে সাধারণ নির্বাচন কেমন হতে পারে, আতঙ্কের বিষয়। এই কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বলছে যে আমরা তো অভিযান চালাচ্ছি, অভিযান চলছে, এবং তৎপরতা জোরদার, টহল জোরদার, নানান কিছু, চেকপোস্ট জোরদার। কিন্তু সাধারণ মানুষ, আপনি আমি, আমরা কি দেখছি সেটি কিন্তু ভিন্ন। আমরা দেখছি গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগের এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের। করুন না, অপরাধী হলে তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, কিন্তু আসলে ডেভিল হান্ট মানেই তো আওয়ামী লীগ ধরো, এটি আসলে ঠিক হচ্ছে না বলে অনেকে মনে করছেন। কেন? এই যে খুন হচ্ছে, অপরাধ প্রবণতা বাড়ছে, বিশ্লেষকরা কি বলছেন? অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে,
ছাড় পাচ্ছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা। যাক, ফলে কি হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো জায়গায় যে খুনের কথা বলছি, গুলি চলছে, ককটেল ফুটছে, মব সন্ত্রাস এগুলো কিন্তু হচ্ছে। সরকার এই জায়গায় কোনো নিয়ন্ত্রণ আনতে পারছে না, কারণ তারা চিহ্নিত পেশাদার সন্ত্রাসীদের চোখেই আসলে তারা দেখতে পাচ্ছে না। আসলে খেয়াল করলে দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু কাকতালীয় নয়। একদিকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের লোকদের ধরছে, আরেকদিকে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, জেলখানা থেকে যাদেরকে বের করা হয়েছিল, জামিনে যাদেরকে ছাড়া হয়েছে, শীর্ষ সন্ত্রাসীরা যারা বাইরে আছে 710 জনের মতো। কদিন পরে পরে কিন্তু পত্রিকার পাতায় এই সংবাদ আমরা দেখি যে এরা এখনো অধরা রয়ে গেছে। কেন? সরকার ধরতে চাইলে কি ধরতে পারে না? 710 জনের 710 জনই কি বিদেশে চলে গেছে? বিষয়টি আসলে এমন নয়। আসলে এই ঘটনাগুলো কাকতালীয় নয়, এটাই অপরাধের একটা প্যাটার্ন হয়ে গেছে। মানে সরকারের তরফ থেকে এটিকে হজম করবার, এটিকে বরণ করবার, ধারণ করবার একটা প্যাটার্ন হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও তাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে, মানে থাকার কথা নয়, এটি আছে, এটি কিন্তু এখন জনগণ বুঝতে পারছে। তাদের যে একটি মানে বিশেষ বক্তব্য আছে, বিশেষ রাজনৈতিক টার্গেট আছে, কি করতে হবে, 71 যা করতে পারেনি এখন সেটা করতে হবে, এইরকম এজেন্ডাগুলো কিন্তু দিন দিন প্রকট হয়ে উঠছে। অথচ এমন হওয়ার কথা ছিল না। অনেক প্রত্যাশার, অনেক জন অভিপ্রায়ের সরকার, শুরুর দিকে অনেকেই এটি বলতেন, এখন আর এই সরকারকে জন অভিপ্রায়ের সরকার কেউ বলে না। যাই হোক, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই আমরা কি দেখেছি, রাজধানীতে প্রকাশ্যে গুলি হয়েছে। শরীফ ওসমান হাদি প্রাণ হারিয়েছেন চিকিৎসা নেওয়াকালে সিঙ্গাপুরে, আপনারা জানেন। এরপরও আসলে থামেনি, একের পর এক ঘটনা ঘটে চলেছে। কখনো রাজনৈতিক নেতা শিকার হয়েছেন, কখনো ব্যবসায়ী শিকার হচ্ছেন, কখনো স্থানীয় প্রভাবশালী আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ সবাই কোনো না কোনো ভাবে, যারা প্রতিপক্ষ, যাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার, তারা প্রকাশ্য টার্গেট। সরকার আসলে এই সময়টাকে, মানে এখনকার যে সময় নির্বাচন পূর্ব, মানে ইলেকশনের প্রি গেম, এইটাই আসলে তারা বুঝতে পারছে না। এটা সরকারের, এই সরকারের ধারণা না থাকারই কথা, কিন্তু আমলাতন্ত্র, নির্বাচন কমিশন বা রাজনৈতিক নেতা, বিএনপি বলুন, জামাত বলুন, অন্য যারা সক্রিয় আছেন, তারা কি জানেন না যে আসলে নির্বাচনের পূর্বে 1 মাস আগে, 1.5 মাস আগে, 15 দিন আগে পরিস্থিতি কেমন হয়? তার ভিত্তিতে, তার আলোকে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন, নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন, তাদের সঙ্গে কথা বলে আসলে এই বিষয়গুলোকে ফিক্স করা দরকার ছিল। সেটি না করে উল্টো পথে চলার কারণেই আসলে এগুলো হচ্ছে। এই জন্যই আসলে সরকার নির্বাচন বানচালের একটা আতঙ্ক তার ভিতরে আছে। তারা আতঙ্ক আছে কিনা জানি না, তারা বলছে যে একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায়। কোন গোষ্ঠী? এটি যখনই আপনি ঠিকুজি খুঁজতে যাবেন, ওই গোষ্ঠীর ঠিকুজি হচ্ছে এটি আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ চায় না নির্বাচন করতে। কেন চায় না? আওয়ামী লীগকে তারা নির্বাচনে রাখেনি, এই কারণে আওয়ামী লীগ দেশে নেই, বিদেশে আছে, বিভিন্ন জায়গায় আছে, দেশে থাকলে লুকিয়ে পালিয়ে আছে। মানে কি বলবো এটিকে, যে তারা যে জীবনযাপন করছে এটিকে আসলে জীবনযাপন বলে না। এরকম একটি পরিস্থিতি থেকে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করে দেওয়ার মতো শক্তি, সক্ষমতা রাখে। সরকার আসলে এই যে আগাম, এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে নিজেরা নিজেদের কল্পকাহিনী রচনায় কিন্তু ব্যস্ত রয়েছে। তাই বলছিলাম যে সরকার যাই বলুক না কেন, যার দিকেই সরকার আঙ্গুল তুলুক না কেন, আঙ্গুল তাক করুক না কেন, একথা তো সত্য মনে হচ্ছে অনেকের কাছে। কি সেটা? যে নির্বাচন বানচালের যে কৌশলী খেলা কিন্তু চলছে অতি সন্তর্পণে, অতি সংগোপনে। মানে এটি শেষ মুহূর্তে দেখবেন যে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এনসিপি বলতে পারে যে আমরা নির্বাচন করব না, এমন একটি সংবাদ আজকে বোধহয় ইনকিলাবে দেখলাম যে জামাত এবং এনসিপি তারা তো এক প্রকার বলেই দিয়েছে এরকম এরকম হলে আমরা নির্বাচন করব না। এরকম আরো হয়তো অপ্রকাশিত শক্তি আছে যারা চায় না। এবং সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনীকে নিয়ে কেউ এখন কথা বলছে না। সেনাবাহিনীর দিকে সতর্ক নজর রাখলে আসলে এই সময়ের রাজনীতিটাকে বোঝা যাবে। এটি নিয়ে হয়তো কাল পরশু আমি একটি কন্টেন্ট করতে পারি আশা করছি। যাই হোক, এখন যে এটা আওয়ামী লীগ না জামাত না পাকিস্তানের কোনো গুপ্ত শক্তি না দেশের কোনো বিশেষ সংগঠন, এটি কিন্তু সরকার বলছে না। আপনি আমি আমরা কিন্তু এটি প্রশ্ন করতে পারি, সন্দেহ পোষণ করতে পারি। কিন্তু ইউনূস সাহেব যে বারবার বড় গলায় বলছেন ইতিহাস সেরা নির্বাচন করবেন, তারপরে সেরা নির্বাচন করবেন, ইউনিক নির্বাচন করবেন, এই সন্দেহ, মানে এই যে কারা আসলে নির্বাচন বানচাল করতে চায়,
প্রমাণ সহ তথ্যপত্র সহ যথাযথভাবে এই সন্দেহটি দূর করার দায়িত্ব কিন্তু ইউনূস সাহেবের এবং তার নেতৃত্বাধীন সরকারের, কিন্তু সেই পথে তারা হাঁটছেন না। ইউনূস সাহেব তার সরকারে তার পারিষদদের নিয়ে আছেন বড় বড় চুক্তি করা, বড় বড় মেগা প্রজেক্টে অর্থ বরাদ্দ করা নিয়ে তারা আছেন ওইদিকে, আর রাজনীতির জায়গাটি তারা অত্যন্ত কৌশলে খেলছেন। বিএনপি বুঝেও বুঝতে পারছে না, জামাত মানে এটিকে কি বলে, লোকে বলে যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। আমি বলতে চাই জামাত চলছে পাতায় পাতায়। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের যে সমস্ত প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে, ব্যালট পেপার সহ আরো কিছু বিষয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয় যে সামনে এসেছে, মিলিয়ে নিন না আগের গুলোর সঙ্গেও। কিন্তু প্রমাণ দেবে কে? সরকার যদি সেই অনুকূলে থাকে, সরকার যদি তাদের পক্ষে থাকে, আপনি আমি বলে কিন্তু এটির প্রমাণ আমরা বের করতে পারবো না। তাই আমি বলবো বিনয়ের সঙ্গে এইসব না করে, কেবল আওয়ামী লীগের জুজুর ভয় না দেখিয়ে, এই ভয় না ছড়িয়ে, ইউনিক নির্বাচনের যে কল্পনার ফানুস ইউনূস সাহেব দেখাচ্ছেন, এইটি যদি তিনি সঠিকভাবে অ্যাড্রেস না করেন, তাহলে এই বেলুন চুপসে যেতে, এই ফানুস চুপসে যেতে সময় কিন্তু লাগবে না। কারণ নির্বাচনের আগে যদি মানুষের মনে, ভোটারদের মনে মানে ভয় ঢুকানো যায়, এটি কৌশলে কিন্তু খেলছে একটি পক্ষ। অপছন্দের কাউকে খেলা থেকে যদি বাদ দিতে হয় বা বাদ দেওয়ার পথ তৈরি করতে হয়, তাহলে তো মাঠটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে এবং ইতিহাস সারা নির্বাচন তখন মনের মাধুরী মিশিয়ে রচনা করা যাবে। কি বলেন আপনারা? কিন্তু বাস্তবতা হলো, ইতিহাস বলে ভয়ই হচ্ছে সবচেয়ে কার্যকর অস্ত্র। আমি একটি কথা প্রায় বলি আমার বন্ধু বান্ধব মহলে, যখন কোনো প্রসঙ্গ আসে যে গুলিতে একজন ধমকে 10 জন, মানে এই যে ভয়, ভয় কিন্তু কার্যকর অস্ত্র। আর অবৈধ অস্ত্রের যে মানে ছড়াছড়ি, এর তো কোনো কমতি নেই, মাঠে আসছে। শুরুতেই আমি বললাম বিভিন্ন সোর্স থেকে এটি আসছে এবং এটির একটি বাজারও নাকি আছে, কার্প মার্কেট আছে অস্ত্রের, অস্ত্র ভাড়া পাওয়া যায়, অস্ত্র কেনা যায়। 2024-এর গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুটো হাজার হাজার অস্ত্রের সব তো উদ্ধার হয়নি, লাখ লাখ গুলিও এখনো নিখোঁজ। এগুলো কোথায়? এই অস্ত্রগুলো কোথায়? নিরাপত্তা বিশ্লেষকরা বলেন ব্ল্যাক মার্কেট এখন খুবই সক্রিয়, মানে অস্ত্রের, গোলা বারুদের। 1 থেকে 1.5 লাখ টাকায় নাকি বিদেশি পিস্তল পাওয়া যায়। চিন্তা করুন। আর যেখানে অস্ত্র সহজলভ্য, সেখানে সহিংসতা তো অনিবার্য। গুলির চেয়েও ভয়ঙ্কর আর একটা বিষয় কিন্তু আছে, আমরা দেখেছি গত 16, 17, 18 মাসে, সেটা হচ্ছে মব। আইনের বদলে জনতার রায়, জনতার বিচার। অভিযোগ প্রথমে, তারপরে গুজব, এর সঙ্গে দিলেন আবেগ, মানে সেই আপনার কি বলে ওর স্যালাইন বানানোর মতো। অভিযোগের সঙ্গে কিছু গুজব, গুজবের সঙ্গে কিছু আবেগ, অতএব সমাধি শেষ হচ্ছে মৃত্যু। পরিসংখ্যান বলছে গত 1 বছরে প্রায় 200 মানুষ মারা গেছে মবে। এটা আসলে একটা রাষ্ট্রের জন্য, একটা সভ্য দেশের জন্য ভয়ঙ্কর সংকেত। কারণ যখন মানুষ আইন মানে না, তখন নির্বাচন কাগজে থাকলেও মাঠে কিন্তু থাকে না। নির্বাচন কমিশন বলছে সহিংসতা থামাতে হবে বা সহিংসতা থেমে যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে অলমোস্ট গড়ে প্রতিদিন না হলেও 1 দিন 2 দিন পরপরই কিন্তু খুনোখুনির ঘটনা আমরা দেখছি। বাস্তবে দেখা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কথার পরেও এখানে সেখানে নির্বাচন কমিশনের অফিসেই, মানে নির্বাচনী অফিসেই কিন্তু আগুন জ্বলেছে কয়েকটিতে। কোন কোন নির্বাচনের প্রার্থীকে আমরা দেখছি বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি প্রচারণা চালাচ্ছেন, বলছেন যে প্রাণের ভয়ে এটি করছি। এটি হচ্ছে এই দেশের বর্তমান অবস্থা। তো এই দৃশ্য, এই অবস্থা কি স্বাভাবিক? ওটাই নয়। গণতন্ত্রের জন্য একটা রেড অ্যালার্ট, কিন্তু সরকার তো সেটি দেখবে না, কারণ তাদের নিজস্ব প্ল্যান আছে। তারা কোথা থেকে শুরু করেছে, কোথায় গিয়ে থামবে, এটি আপনি জানেন না, আমি জানি না, তারা কিন্তু জানে। কারণ আমরা তো জানি যে ভোটের মাঠে নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়, আপনার জীবন যদি প্রশ্নের মুখে থাকে, নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়, আপনি কি যাবেন? তার মানে কি? তার মানে ফলাফল নিয়েও প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠিয়ে লাভ কি? জগন্নাথের যে প্রশ্ন উঠছে, এটি কি পরিবর্তন হবে আপনি মনে করেন? না। যাদের ডুগডুগি বাজানোর, ঢোল বাজানোর, তারা কিন্তু বাজাচ্ছে, তারা কিন্তু বাজাবে। কিন্তু প্রকৃত অর্থে এতে কারা লাভবান হয়? এটি সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন। কিংবা এই যে আতঙ্ক তৈরি হচ্ছে সমাজে, দেশে, এতে কার লাভ? সরকারের না রাজনৈতিক দলের, মানে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায় তাদের? আমি মনে করি প্রশ্নই ওঠে না। ভোটার ভয় পেলে ভোটার উপস্থিতি কমে যাবে, এই বিষয়ে বলার কোনো কারণ নেই। তখন বলবে যে আওয়ামী লীগ নেগেটিভ প্রপাগান্ডা করেছে, তাদের ভোটারদের
তারা তো তাদেরটা করবেই। আপনি আপনার প্রস্তুতি কি নিচ্ছেন? আপনি কেন অহেতুক আতঙ্ক ছড়াচ্ছেন? আপনি কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না? আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এভাবে অবনতি হতে থাকে, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার খুঁজে পাওয়া যাবে না, অন্য কোনো কিছু পাওয়া যেতে পারে। যাই হোক, কিন্তু আমি বলছিলাম যে যারা নির্বাচনই চায় না তারা লাভবান হতে পারে। কারা নির্বাচন চায় না? নির্বাচন না হলে কাদের লাভ? এর উত্তর দয়া করে আপনারা খুঁজে নিন। তারা কারা? তারা, আমি তাদেরকে অপরাধী গ্রুপ বলবো, না রাজনৈতিক সুবিধাভোগী চক্র বলবো, বা অদৃশ্য শক্তি বলবো? যাই হোক, এখানে আসলে সবাই আমরা চাই যে এই অপরাধী শক্তি হোক, অদৃশ্য শক্তি হোক, তাদের যে প্রতাপ এটি কমে যাক। এটি কমাতে পারে একমাত্র অন্তর্বর্তী সরকার। আসলে এই যে বলছিলাম যে ডেভিল হান্ট 2 চলছে, নানান ধরনের ঘোষণা আসছে, আছে, নানান সংখ্যা আছে আমাদের সামনে, কিন্তু মানুষের মনে, সাধারণ মানুষের মনে স্বস্তি নেই। আমরা তো জানি নির্বাচন মানে উৎসব, এটা আমরা অনেক কাল ধরেই জানি। অনেকে বলেন যে একটি জাতীয় নির্বাচন হচ্ছে গরিবের ঈদ উৎসবের মতো, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, কিন্তু ইতিমধ্যেই সেটা আতঙ্কের রূপ নিয়েছে। প্রশ্নটা তাই, এখন কে গ্রেপ্তার হলো, কত গ্রেপ্তার হলো, বিষয় সেটা না। প্রশ্নটা হলো এই ভয়, এই আতঙ্ক যদি ভোটের দিন পর্যন্ত টিকে থাকে, তাহলে ব্যালট কথা বলবে নাকি বন্দুক কথা বলবে? এই উত্তর চাই দর্শক আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। যে বোর্ডটি র্যাবে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তারা কি কি ঘটনা ঘটিয়েছিলেন সেটা তদন্ত করে বের করতে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হলো, সেই বোর্ডটি কোন ঊর্ধ্বতনের আদেশে থেমে গেল, বিলুপ্ত হয়ে গেল? গুম সংক্রান্ত চূড়ান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, কমিশন লক্ষ্য করে একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বাধীন বোর্ড বন্ধের নির্দেশ যে কোনো আদেশ অবশ্যই আরো উচ্চতর কর্তৃপক্ষ থেকে আসতে হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে এমন ক্ষমতা একমাত্র সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানেরই থাকতে পারে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়কালে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের দ্বারা যেসব গুমের ঘটনা ঘটেছিল সেগুলোর অনুসন্ধান, তদন্ত ও প্রতিবেদন প্রস্তুতের জন্য যে গুম কমিশন গঠন করে দিয়েছিল, তারা তাদের চূড়ান্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে দেশে গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এমনকি অতি উৎসাহী কোনো ব্যক্তি বা কর্মকর্তারও কাজ সেটা ছিল না, বরং জোরপূর্বক নিখোঁজ রেখে নির্যাতন ও হত্যার ঘটনা ছিল সেনা ও নিরাপত্তা কাঠামোর ভেতরে পরিকল্পিত, সমন্বিত এবং দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা। এবং সে কারণে এই অপরাধের দায় শুধু মাঠ পর্যায়ের সেনা সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অপারেশনাল ইউনিট, মধ্যম পর্যায়ের কমান্ড, গোয়েন্দা নেতৃত্ব থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তারা সহ সকলেই এর মধ্যে যুক্ত ছিলেন বলে গুম কমিশন দাবি করছে। এখন প্রশ্ন জাগে যে যেহেতু গুম কমিশনের এখতিয়ার ছিল শুধুমাত্র শেখ হাসিনা সরকারের আমলের গুমের ঘটনাগুলো তদন্ত এবং সেগুলো অনুসন্ধান করে দেখা, সে আমলেই গুম শুরু হয়েছে কিনা, নাকি সেনাবাহিনীর ভেতরে এই চর্চা বা এটা যে তাদের সিস্টেমের ভেতরে ঢুকে গেছে, কোনো বিশেষ অতি উৎসাহী কর্মকর্তা শুরু করে নাই, সেটা কি এর অনেক আগে থেকেই প্রচলিত ছিল কিনা, এবং এখন সে কাঠামো ভেঙে দিতে কি করা গেছে বা করা হয়েছে, সে বিষয়গুলোর উত্তর পাওয়ার কোনো সুযোগ গুম কমিশনের তদন্ত রিপোর্ট থেকে আসলে উঠে আসে না। কিন্তু গুম কমিশনের তদন্ত প্রতিবেদন, যেটা তারা চূড়ান্ত প্রতিবেদন তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে, সেখানে অন্যতম যে বিস্ফোরক অনুসন্ধানী তথ্য তারা তুলে ধরেছে সেটা হচ্ছে যে ইলিয়াস আলীকে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতাকে গুমের ঘটনা হিসেবে সবচেয়ে আলোড়ন তোলা, সবচেয়ে আলোচিত যে ঘটনা, বিএনপির সিলেট অঞ্চলের নেতা ইলিয়াস আলী, সেই ইলিয়াস আলী গুমের ঘটনা তদন্তে শেখ হাসিনা সরকারের পতনের পর যে একটা সেনাবাহিনীর ভেতরের আভ্যন্তরীণ তদন্ত বোর্ড গঠন করা হয়েছিল, গুম কমিশন বলছে যে কোনো কারণ না দেখিয়েই একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে গঠিত ওই বোর্ড
রহস্যজনকভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। গুম কমিশনের তদন্ত রিপোর্ট থেকে বেরিয়ে আসছে যে 2024 সালের সেপ্টেম্বরের শুরুতে সেনাবাহিনী যখন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমির অপহরণের ঘটনাটি তদন্তের জন্য একটা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছিল, ঠিক সে সময়েই তারা র্যাবের বিরুদ্ধে ওঠা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের অভিযোগটি তদন্ত করতেও সেনাবাহিনীর একটা আভ্যন্তরীণ বোর্ড গঠন করেছিল। ইলিয়াস আলী 2012 সালের এপ্রিলে ঢাকার বনানী থেকে হঠাৎ করেই উধাও হয়ে যান। মানে তিনি যে গাড়ি নিয়ে সে রাতেই সিলেট থেকে ফিরেছিলেন, এরপর ঢাকায় তিনি বেরিয়েছিলেন এবং এরপর তার গাড়িটা পরিত্যক্ত অবস্থায় বনানীর রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরপর থেকেই র্যাবের দিকে সন্দেহের আঙুল উঠছিল বারবার যে আসলে বিরোধী রাজনৈতিক মত দমন করতে তৎকালীন সরকার এমন একটা ঘটনা ঘটিয়েছিল কিনা। কাজেই শেখ হাসিনা সরকার পতনের পর গুম কমিশন জানাচ্ছে যে সেনাবাহিনীর ভেতরে এ সংক্রান্ত একটা আভ্যন্তরীণ বোর্ড গঠন করা হয়েছিল, যেহেতু র্যাবের শীর্ষ পর্যায়ের পদগুলোতে সেনা কর্মকর্তারা নিয়োজিত থাকতেন এবং সেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ইলিয়াস আলী গুম সহ নানা ধরনের এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ এসেছিল। এবং সেই 4 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে গুম সম্পর্কিত তদন্ত কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে তারা বলে যে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে ওই বোর্ডটি গঠিত হয়। ভাবুন, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হচ্ছেন প্রধান উপদেষ্টার দফতরে এখন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিনি মানে সরাসরি তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু এখন কাজ করেন। এবং এই লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে ওই ইলিয়াস আলীর ঘটনা তদন্তের বোর্ডে সদস্য ছিলেন মেজর জেনারেল ইফতেখার আনিস, মেজর জেনারেল নাহিদ আসগর, ব্রিগেডিয়ার মনোয়ার হোসেন খান, ব্রিগেডিয়ার আব্দুর রহমান এবং ব্রিগেডিয়ার আসিফ ইকবাল। প্রতিবেদনে বলা হচ্ছে র্যাব সংক্রান্ত বোর্ডটি প্রায় 2 সপ্তাহ ধরে কাজ করে। মানে প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে বোর্ডটি 2 সপ্তাহ ধরে কাজ করে। সে সময় তারা 60 জন সেনা কর্মকর্তা এবং সৈনিকের সাক্ষাৎকার নেন, একাধিক সাক্ষী এরপর গুম সংক্রান্ত তদন্ত কমিশনেও সাক্ষাৎকার দিতে এসেছেন এবং সাক্ষ্য দিতে এসে তারা বলেছেন ওই বোর্ডে তাদের জবানবন্দি নাকি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল। কেউ বলছেন অডিও রেকর্ডারে, কেউ বলছেন ভিডিও ক্যামেরায়, কেউ বলছেন লিখিত বিবৃতিতে তারা স্বাক্ষর করেছেন ওই তদন্ত চলার সময়। এবং র্যাব 1-এর অধিনায়ক ছিলেন যিনি, ইলিয়াস আলী যে সময়টায় গুম হয়েছেন 2009 থেকে 13 পর্যন্ত, সেই ব্যক্তি ব্রিগেডিয়ার রশিদুল আলম, তিনি গুম কমিশনকে বলেন যে আমাকে ফোন করে ডাকা হয়েছিল, মানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সেই তদন্ত বোর্ডে, সেনাবাহিনীর আভ্যন্তরীণ ওই তদন্ত বোর্ডে। এবং ব্রিগেডিয়ার রশিদুল আলম বলছেন যে আমার কাছে মনে হয়েছিল এটা অফিসারদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং বোর্ড, তারা আমাকে শুধু লেফটেন্যান্ট জেনারেল মুজিব সম্পর্কে আমি কি জানি এবং ইলিয়াস আলী মামলায় তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করেছিল। সেখানে আমি মানে ব্রিগেডিয়ার রশিদুল আলম যথাসাধ্য চেষ্টা করেছেন মেজর জেনারেল জিয়ার, যিনি বর্তমানে গুমের অভিযোগে কারাগারে বন্দী এবং যার বিচার চলছে, তার যে সম্পৃক্ততা ইলিয়াস আলী মামলায় সেটারও সম্পূর্ণ বিবরণ দিতে। আমি একটা লিখিত বিবৃতি দিয়েছিলাম এবং বোর্ড সম্ভবত সেটা রেকর্ড করেছিল। মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব সম্পর্কে। এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব তিনি কিন্তু শেখ হাসিনার আমলে ডিজিএফআই এনএসআই এ পোস্টেড ছিলেন, 46 ব্রিগেড কমান্ডার ছিলেন এবং ছিলেন ডিজিএসএসএফ। 5 বছর সেনা সদরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কাজ করেছেন এবং 2024-এর 5ই আগস্টের পর আরডকের জিওসি হিসেবে বদলি হওয়ার পর আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে থাকার মধ্যে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। তাহলে দেখেন এই যে ইলিয়াস আলীর ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সংশ্লিষ্টতার বিষয়টাতেই কিন্তু নাকি ওই আভ্যন্তরীণ বোর্ড এই র্যাব কর্মকর্তা রাশিদুল আলমকে তখন জিজ্ঞাসাবাদ করছিলেন। এখন গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে যে সেনাবাহিনীর কাছ থেকে ওই বোর্ডের কোনো রিপোর্টের সন্ধান তারা এরপরে আর পায় না। যোগাযোগ করা হলে বোর্ডের চেয়ারম্যান কমিশনকে জানান যে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই বোর্ডটি বিলুপ্ত করা হয়েছিল। কেন? ইলিয়াস
ইলিয়াস আলী গুম তদন্তে, র্যাবের কর্মকাণ্ড তদন্তে ওই কমিশনটি, ওই বোর্ডটি বিলুপ্ত করা হলো কেন? এখন গুম সংক্রান্ত কমিশন জানতে চেয়েছিল যে 2024 সালের 5ই আগস্টের পর আর কোনো তদন্ত বোর্ডের সিদ্ধান্ত প্রকাশ না করেই একে বিলুপ্ত করা হয়েছিল কিনা, কিন্তু কমিশনকে জানানো হয় এটাই একমাত্র ঘটনা। বোর্ডটি তার ম্যান্ডেট পূর্ণ করেনি কারণ এটি ঊর্ধ্বতনের আদেশে থেমে গিয়েছিল। ঊর্ধ্বতন মানে একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে যে বোর্ড গঠিত হলো, যে বোর্ডে মেজর জেনারেল সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, যে বোর্ডটি র্যাবে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তারা কি কি ঘটনা ঘটিয়েছিলেন সেটা তদন্ত করে বের করতে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হলো, সেই বোর্ডটি কোন ঊর্ধ্বতনের আদেশে থেমে গেল, বিলুপ্ত হয়ে গেল? গুম সংক্রান্ত চূড়ান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, কমিশন লক্ষ্য করে একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বাধীন বোর্ড বন্ধের নির্দেশ যে কোনো আদেশ অবশ্যই আরো উচ্চতর কর্তৃপক্ষ থেকে আসতে হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে এমন ক্ষমতা একমাত্র সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানেরই থাকতে পারে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ডেকে কি এই প্রশ্নটা করবেন না যে তিনি কেন ইলিয়াস আলী গুম তদন্তে গঠিত এই আভ্যন্তরীণ সেনা বোর্ডের তদন্ত প্রক্রিয়া থামিয়ে দিলেন? ডক্টর ইউনূস সরকার কি ওই বোর্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি কিনা প্রধান উপদেষ্টার দফতরেই কাজ করেন, তাকে ডেকে জিজ্ঞেস করবেন যে তাকে আসলে কে সরাসরি এই বোর্ডের বিলুপ্তি ঘোষণা করতে আদেশ দিয়েছিল? মানে সেনাবাহিনীর ভেতরে কেন ইলিয়াস আলীর গুম ঘটনা ধামাচাপা দেওয়ার এই প্রচেষ্টা? জেনারেল মুজিব তিনি কিভাবে জড়িত ছিলেন এই ঘটনাটি জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ওই বোর্ডে, সেটাও খুব গুরুত্বপূর্ণ ঘটনা এ কারণে যে একদিকে যেমন এই ঘটনার সঙ্গে জড়িত জেনারেল জিয়া আটক হয়েছেন এবং তিনি আটক আছেন 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই, এবং তাকে এখন এই ঘটনায় বিচারের মুখোমুখি করা হচ্ছে, কিন্তু গুম ঘটনায় জড়িত আরো অনেক সেনা কর্মকর্তা যে পালিয়ে যেতে পারলেন, লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের কিংবা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অনেকেই যে পালিয়ে বর্ডার পার হয়ে যেতে পারলেন 2024-এর 5ই আগস্ট থেকে, এবং এমন ঘটনা এমনকি অক্টোবরে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও ঘটলো। সেটা কিভাবে ঘটতে পারলো? আমার ধারণা সে রহস্য তখন ভেদ হবে যখন জেনারেল ওয়াকারুজ্জামানকে ডেকে জিজ্ঞেস করা হবে যে তিনি কেন ওই বোর্ডের বিলুপ্তি ঘোষণা করলেন, তিনি কাকে বাঁচাতে চাইছেন সেনাবাহিনীর ভেতরে, আর কাকে কাকে তিনি ধরিয়ে দিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন। পত্রপত্রিকাগুলো তখন বলে যে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই 6 তারিখে এই জেনারেল মুজিব, তারপর জেনারেল আকবর সহ তারেক সিদ্দিকী, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা, তারা মিলে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে একটা সেনাবাহিনীর ভেতরে কিন্তু একটা পাল্টা কুও করতে চেয়েছিলেন। তারা সেই কু করতে ব্যর্থ হন। এর পরপরই লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ময়মনসিংহ সেনানিবাসের আরডকের জিওসি হিসাবে বদলি করে দেওয়া হয়, আর আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টার করে তাকে বদলি হওয়া স্থানে মানে ময়মনসিংহে পৌঁছানো হয়। আর ময়মনসিংহ সেনানিবাসে পৌঁছানোর পরপরই তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে থাকা অবস্থায় ধোবাউড়া সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে পারেন। মানে সেনাবাহিনীর ভেতরে আসলে ঘটছেটা কি? তাহলে ইলিয়াস আলীর গুম ঘটনা তদন্ত করতে গিয়ে, র্যাবের ভূমিকা তদন্ত করতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল কিংবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন ঘটনার কি হদিশ পেয়েছিলেন যে ঘটনা বেরিয়ে এলে আসলে গুম কমিশন যেটা বলছে, সেনা নেতৃত্বের একেবারে শীর্ষ পর্যায় থেকে একেবারে মাঠ পর্যায়ের ব্যক্তিরা পর্যন্ত এই সব ঘটনায় নিয়মিতভাবে জড়িত হয়ে যেত, এবং যে প্যান্ডোরার বাক্স খুলে যেত, মানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা বলে না, সেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা রোধ করতেই জেনারেল ওয়াকারুজ্জামান ধামাচাপা দিলেন এই ঘটনা, এবং এসব ঘটনায় জড়িত জেনারেলদেরকে সীমান্ত পার হয়ে ভারতে চলে যাওয়ার সুযোগ দিলেন।
জেনারেল ওয়াকারুজ্জামানকে এসব প্রশ্ন করা তো এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। 2021 সালে ইলিয়াস আলী গুমের ঘটনা স্মরণে এক ভার্চুয়াল সভায় যোগ দিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলে বসেছিলেন যে ইলিয়াস আলী নিখোঁজের কারণ সরকার বা আওয়ামী লীগ নয়, দায়ী তাদের দলের ভেতর থাকাই কয়েকজন নেতা। কারণ তিনি বলেছিলেন, আমি জানি আওয়ামী লীগ ইলিয়াসকে গুম করেনি, এর পেছনে আমার দলের বদমাশ লোকগুলো আছে। কারণ মির্জা আব্বাস বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে ইলিয়াসের বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। এই ঘটনার ফলেই ওই ঘটনা অর্থাৎ গুমের ঘটনা ঘটে থাকতে পারে বলে মির্জা আব্বাস মন্তব্য করে বলেছিলেন, পেছন থেকে দংশন করা লোকগুলো এখনো বিএনপিতে রয়ে গেছে। মানে জানা গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনীর এই পুরো কাঠামোটি, যারা কিনা গুম ঘটনায় অভ্যস্ত হয়ে পড়েছিল, তারা কি শুধুই সরকারের নির্দেশে এই ঘটনাগুলো ঘটাতো, নাকি তারা অন্যান্য রাজনৈতিক দল, প্রভাবশালী ব্যক্তিবর্গ সহ বিভিন্ন জনের নির্দেশে একরকম ভাড়ায় খেটেও গুমের ঘটনাগুলো ঘটাতো? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক কী কারণে এই তদন্ত ধামাচাপা দিলেন এবং তদন্ত বোর্ডের নেওয়া সকল রেকর্ড উধাও করে দিলেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেই প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।